মিস প্রেজেন্ট কি ইনবক্স মানে চ্যাটে লিখে দিব? না, চ্যাটে লেখার দরকার নেই, আমি নাম প্রেজেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি মিস। ওকে, জি ধন্যবাদ। মিস। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, সবাই অ্যাডমিট হোক। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াচ্ছিলাম, গতদিন ওটা রিভিশন করেছি কিছু দূর। আজকে বাকিটা রিভিশন করব। কিছু জিনিস আছে যেগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, যেগুলো আমি মনে করেছি যে ইম্পর্টেন্ট সালের কোশ্চেনে আসে, সেগুলো যেগুলো তোমরা একটু বুঝতে পারবে না বলে মনে হয়েছে, ওগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর বাদ বাকি যেহেতু রিভিশন, তাই পেজ বাই পেজ আমরা ওইভাবে পড়াতে পারবো না, তোমরা নিজেরা পড়ে নেবে। যে জিনিসগুলো থেকে এমসিকিউ আসে, তোমরা নিজেরাও সালের কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে এই টপিক্সটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর যেগুলো থেকে সিকিউ কোশ্চেন আসে, ওখান থেকে আমি দু একটা টপিক্স এরকম বেছে নিয়েছি যেগুলো থেকে প্রায় দেখবা যে সিকিউ কোশ্চেন আসে, প্লাস এমসিকিউ আসে। সেরকমই একটা টপিক্স আমি গতদিন পড়িয়েছিলাম যে আরএমএস বেগ, এখান থেকে প্রায় অঙ্ক আসে। আর এই আরএমএস বেগকে আমার নির্ণয় করতে গেলে আর এর এককটা আমাদের জানতে হয়, সেই জন্য আমি আর এর এককও তোমাদের পড়িয়ে নিয়েছি যে লিটার বাই সাব এককে কত হয়, এসআইতে কত হয়, সিজিএসে কত হয়। এখান থেকেই আর এর মানগুলো নিয়ে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকেও যে কোনো কিছুর মান বের করতে বললে বের করতে পারবো, প্লাস আমার আরএমএস বেগ বের করতে বললে সেখান থেকে কিন্তু আমার আর এর মান দরকার হবে। যার কারণে কনভারসেশনটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, যেটা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম। আচ্ছা, এরকমই একটা অঙ্ক তোমাদের ধরো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়া থাকবে যে তাপমাত্রা উল্লেখ করা থাকবে, কত অ্যাটমসফেরিক চাপে কত আছে সেটা উল্লেখ করা থাকবে। আরএমএস বেগ পুরো গ্যাসের জন্য যদি নাম বলে দেওয়া থাকে যে অমুক গ্যাসের জন্য আরএমএস বেগ নির্ণয় করো, তাহলে কিন্তু তোমরা সহজেই বের করে নিতে পারবে। কিন্তু যখন এই ধরনের প্রবলেম দেওয়া থাকবে যে গ্যাসের ঘনত্ব এত গ্রাম পার লিটার, কেউ একজন মিউট করো নাই, একটু মিউট করো প্লিজ। আচ্ছা, আমি বললাম যে যদি কোনো গ্যাসের জন্য বলা থাকে যে অমুক গ্যাসের জন্য, যেমন কার্বন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, ইত্যাদি গ্যাসের জন্য যদি আরএমএস বেগ বের করতে বলে, তাহলে তোমরা সহজেই বের করতে পারবে, কেননা ওখানে তাপমাত্রা দেওয়া থাকবে। গ্যাস ধ্রুবকের মানটা শুধু তোমাকে আর এর এককে বুঝে নিতে হবে যে ওখানে লিটার বাই সাব একক হবে নাকি সিজিএস হবে নাকি এসআই হবে। আর যেহেতু যে গ্যাসের বলা থাকবে ওই গ্যাসের আণবিক ভরটা তোমরা সহজেই বের করে নিতে পারো। আর তোমরা আমি জানি যে তোমরা সবাই পারো যে আণবিক ভর কিভাবে বের করতে হয়। আর ওই ধরনের প্রবলেমগুলো সরাসরি তোমরা সি ইজ ইকাল টু এই যে সূত্রটা √3RT ডিভাইডেড বাই এম, এই সূত্র বসিয়ে সহজেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এই জন্য ওই ধরনের প্রবলেমগুলো আর আমি এখানে আলোচনা করছি না, এগুলো তোমরা বই থেকে দেখে নেবে। কিন্তু যখন একটা গ্যাসের ঘনত্ব দেওয়া থাকবে, তাপমাত্রা দেওয়া থাকবে, গ্যাসটির অণুর কোন গ্যাস এখানে কিন্তু দেখো বলা নেই, তাহলে যেহেতু গ্যাস বলা নেই, গ্যাসের নাম বলা নেই,
তার মানে কিন্তু আমরা কোনো গ্যাসকে ওইভাবে ধরে নিতে পারবো না, তার আণবিক ভর আমরা এইভাবে বের করতে পারছি না। সেই ক্ষেত্রে কিভাবে আমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব সেটা আমাদের জানতে হবে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো এখানে দেওয়া রয়েছে যে একটি গ্যাসের ঘনত্ব এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখানে যে পদ্ধতি উল্লেখ করা থাকবে, এসটিপি হলে এসটিপিতে ধরতে হবে, এনটিপি হলে এনটিপি, এসএটিপি বললে এসএটিপিতে ধরতে হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে যে এনটিপিতে একটি গ্যাসের ঘনত্ব হচ্ছে এত গ্রাম পার লিটার, আর তাপমাত্রা দেওয়া রয়েছে আরএমএস বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে গ্যাসের ঘনত্ব এত গ্রাম পার লিটার। এখান থেকে গ্যাসের ঘনত্বকে আমরা কি বলি, রো বলি। আর আমরা ঘনত্ব সমান সমান কি লিখতে পারি, রো সমান সমান এম বাই ভি, ছোট হাতের এম ডিভাইডেড বাই ভি। এম হচ্ছে কোনো বস্তুর ভর আর ভি হচ্ছে ওই বস্তুর আয়তন। তাহলে দেখো এখানে ঘনত্ব দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে ভর বের করতে হবে। তাহলে এটাকে যদি এম হচ্ছে এত আর ভি হচ্ছে 1 লিটার, যেহেতু এনটিপিতে বলা রয়েছে, তাহলে এটাকে যদি 1 লিটার দ্বারা ভাগ করি তাহলে লিটার লিটার কেটে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে আবার এত গ্রাম হয়ে গেল। এবার যেহেতু এনটিপিতে দেওয়া রয়েছে, তার মানে এনটিপিতে 22.4 লিটার তথা 1 মোল গ্যাসের ভর যখন আমরা বের করব, তখন এই 22.4 দিয়ে এই যে পরিমাণ গ্যাসের ভর পাবো সেটাকে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব যে এত গ্রাম পার মোল। এবার এই ম্যাথটাকে তোমরা দুইভাবে সলভ করতে পারবে, একটা হচ্ছে সিজিএস একক দিয়ে সলভ করতে পারবে, আরেকটা হচ্ছে এসআই একক দিয়ে। যখন তোমরা এসআই একক দিয়ে সলভ করবে, অর্থাৎ আর এর মানটা এসআই এককে ধরবে, তখন এই যে গ্রাম পার মোল আছে এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজি পার মোলে করে নিতে হবে। ভালো করে বিষয়টা খেয়াল করো। যদি তোমরা মিউট করো, কে এটা মিউট করো, কেউ একজন দেখো তো কার আনমিউট করা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে এটা ভর বের হলো, সেই ভরটাকে আমরা হচ্ছে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে সরাসরি কেজি পার মোল পাবো। কেজি পার যখন মোল আমরা বসাবো তখন কিন্তু এখানে আর এর মান আর এটা আমরা লিখতে পারবো না, আর এর মান তখন আমরা লিখবো 8.316 জুল পার কেলভিন পার মোল। এই জন্যই কিন্তু কনভারসেশনগুলো আমি আগেই দেখিয়ে নিয়েছি, তোমরা দেখার সাথে সাথে কিন্তু বলতে হবে যে কখন কোথায় এককের মান কিভাবে আমরা চেঞ্জ করব। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। তাহলে এনটিপিতে 22.4 লিটার তথা 1 মোল গ্যাসের, সবাই এত পরে অ্যাডমিট দিতে যাও, প্রত্যেক দিন একই কথা বলি, তারপরেও ক্লাস 10 মিনিট চলে যায়। মিস একটা প্রশ্ন ছিল আমার। বলো। মিস আমরা তো ক্লাস 9 এর প্রথম উঠছি, মানে এই বছর। তো এটা 9 কোন ক্লাস করাচ্ছে কিছু বুঝতে। হ্যাঁ কে মিস, কে 9? আমি। এটা তো 12 এর ক্লাস। আল্লাহ, মিস আমিও কিন্তু তো ক্লাস আমাদের 9 এর। ক্লাস 9 কিন্তু এর মিস ক্লাস আমাদের রুটিনে লেখা আছে এখন আপনার সাথে ক্লাস। না, ওটা চেঞ্জ করে দিয়েছে বাবা, পরবর্তীতে দেখো আপডেট নতুন রুটিন, রুটিন হয়েছে। আপডেট আবার রুটিন দিয়েছে, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের আপডেট রুটিনে ও ক্লাস সরি চলে গেছে মিস, ডিস্টার্ব বুধবারে। করার জন্য। সরি আচ্ছা মিস। আচ্ছা ঠিক আছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাদ বাকি সবাই তো 12 এর, তাই না? জি মিস। আমি তো ভাবতেছি আল্লাহ এর আবার কই থেকে আসলো। আচ্ছা এটা আসলে ফেসবুক পেজে তো দেওয়া হয়েছে আমাদের গ্রুপে সবকিছুই, তো ওখান থেকে ওরা আর কি ভুল করে ফেলেছে, রুটিনটা পরে আপডেট হয়েছে, হয়তো ওরা আপডেট রুটিনটা দেখে নেয়। যাই হোক, ভুল হতেই পারে কারণ ওরা ছোট মানুষ, যাই হোক। আচ্ছা তাহলে দেখো যে এনটিপিতে 22.4 লিটার তথা 1 মোল গ্যাসের ভর, তখন কি করতে হবে, এই যে যে গ্যাসের ভরটা পেলাম সেটাকে যদি আমরা ওই আয়তনটা দিয়ে গুণ করি তাহলে এত গ্রাম পার মোল পেলাম। এবার এখান থেকে সরাসরি যদি তোমরা এই উত্তরটা আনতে চাও মিটার পার সেকেন্ডে, তখন কিন্তু এখানে আর এর মানটা তোমাদের ধরতে হবে এসআই এককে 8.316 জুল পার কেলভিন পার মোল। তখন তোমরা সরাসরি এই সূত্রে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই
পেয়ে যাবে মিটার পার সেকেন্ডে। আর যেহেতু এখানে গ্রাম পার মোল দেওয়া আছে আর সিজিএস এককে গ্রাম পার মোল যখন দেওয়া থাকবে তখন আমাদের গ্যাস ধ্রুবক আর এর মান হবে আর পার মোল পার কেলভিন এই এককে হবে। তখন আমরা দেখো এখানে বসেছি তাপমাত্রা যেটা দেওয়া থাকবে সেটা তো জানো সবাই যে 273 ডিগ্রি যোগ করতে হয় ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে গেলে, তখন আমরা 298 কেলভিন পেয়ে গেলাম। এবার এটাকে ক্যালকুলেশন করে ভাগ করলে যেহেতু আমরা এখানে সিজিএস এককে বসাচ্ছি তাই এর একক হিসেবে আমরা পাবো সেন্টিমিটার পার সেকেন্ড। পরে সেন্টিমিটার পার সেকেন্ডকে যদি আমরা আবার ভাগ করি, দেখো কত দিয়ে ভাগ করেছি, সেটা দিয়ে ভাগ করলে সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব এত মিটার পার সেকেন্ড। সবাই বুঝতে পেরেছ অঙ্কটা? এরকম অঙ্ক যদি পরীক্ষা আসে পারবে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা গ্যাসের গতিও একটা সমীকরণের কথা বলেছিলাম, সেটা হচ্ছে পিভি ইজিক্যাল টু 1/3 mn/c²। 1/3 মানে 1/3 আর mn/c², যেটা সূত্রটা ছিল এরকম। এই সূত্রের ডিডাকশন তোমাদের এই 11-12 বইয়ে ইনক্লুড নয়। যখন তোমরা অনার্স লেভেলে কেউ কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা করবে তখন হয়তোবা তোমরা এই সমীকরণের ডিডাকশনটা পাবে যে কিভাবে আসলে আমরা এই সমীকরণটা পেয়ে থাকি। তো যেহেতু ইন্টারমিডিয়েটে এটা ইনক্লুডেড নয় তাই আমরা শুধু এই সূত্রটা জানবো যে পিভি ইজিক্যাল টু 1/3 mn/c²। এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। এই যে গ্যাসের গতীয় সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই সূত্রগুলো যে পড়েছি, এই গ্যাসের গতীয় সমীকরণ থেকে কিভাবে আমরা বয়েলের সূত্র পেতে পারি, কিভাবে চার্লসের সূত্র পেতে পারি, এগুলো আমরা আজকে দেখব। সেই জন্য শুরুতে আমাদের একটা কাজ করে নিতে হবে। দেখো পিভি ইজিক্যাল টু 1/3 mn/c²। এটাকে আমি কি করলাম, 2/3 দিয়ে দুজনকে গুণ করলাম। এটা দেখো 2/3 এটার সাথে গুণ করলাম আর এখানে হাফ লিখলাম। তার মানে কি দাঁড়ালো, এই 2 আর এই 2 যদি কেটে দিই তাহলে দেখো আবার আগের লাইন ফিরে আসলো। এইটুকু করার কারণ হচ্ছে এই হাফ mn/c² হচ্ছে মোট গতিশক্তি। যেহেতু মোট গতিশক্তিটাকে আমাকে আলাদা করে নিতে হবে, আমি এখান থেকে তো আর আমার এই লাইনে কোনো হাফ নেই, যার কারণে এখানে হাফ নিলাম। এবার এই হাফটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে যেন এই উপরের লাইনটা আমরা আবার পেয়ে যাই। সেজন্য 2/3 দিয়ে আমরা গুণ যখন করব, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আবার 1/3 mn/c² হয়ে যাবে। আমরা কিন্তু ম্যাথে এই জিনিসগুলো করতেই পারি। কোনো কিছু বেশি লিখলে সেটা আবার গুণ ভাগ করে এমন করে ক্যালকুলেশন করতে হবে যেন আবার আগের রাশিটা ফিরে আসে। কিন্তু এক্সট্রা কিছু লেখা যাবে না, যেটা এক্সট্রা থেকে যাবে, যেটা উপরের লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এরকম কিছু কিন্তু আমরা করতে পারবো না। কিন্তু আমরা এটা অবশ্যই করতে পারবো যেটা কাটাকাটি করে আমরা আবার আগের লাইনে ফিরে যেতে পারি আমাদের সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। তখন আমরা এখান থেকে পেয়ে গেলাম দেখো 2/3 গুণন মোট গতিশক্তি। এবার এই মোট গতিশক্তি সমান সমান, যেহেতু এখানে দেখো পিভি সমান সমান 2/3 গুণন মোট গতিশক্তি। এবার যদি মোট গতিশক্তিটাকে আমরা এ পাশে নিই, বাম পাশে নিয়ে যাই, তাহলে পিভিটা দেখো ডান পাশে এসে 2/3 সাথে গুণ হয়ে গেছে। আর আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান এনআরটি, তাহলে এখানে পিভি এর মানটা আমরা এনআরটি বসিয়ে দিলাম। এই পর্যন্ত আমি ক্যালকুলেশন করে রাখলাম আমার সমীকরণ করার, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আনার সুবিধার্থে। এবার দেখো বয়েলের সূত্র অনুসারে আমরা কি জেনেছিলাম বয়েলের সূত্র থেকে, যে ভি ইজ প্রপোর্শনাল 1/p, অর্থাৎ যদি তাপমাত্রা স্থির থাকে কোনো গ্যাসের আয়তন হবে তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। যখন নিচে থাকে আমরা জানি আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে। এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক শর্ত। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন হবে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করবো, দেখো যে গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা জানলাম হচ্ছে এটা। সেখান থেকে এই যে পূর্ণ বিন্যাস করে যে সমীকরণটা আমরা লিখেছিলাম 2/3 গুণন মোট গতিশক্তি। এবার আরেকটা কি জানি, যে মোট গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু টি,
টি হচ্ছে পরম তাপমাত্রা। মোট গতিশক্তি কার সমান? পরম তাপমাত্রা সমানুপাতিক। সেখান থেকে যদি আমরা প্রপোর্শনালিটি উঠাইয়ে দিই তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাই হচ্ছে কে। তাহলে মোট গতিশক্তি সমান সমান কেটি। এবার যেখানে যে এই সমীকরণে মোট গতিশক্তির মানটা আমরা কেটি বসিয়ে দিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে রেখে দিলাম। এবার পিভিটাকে এপাশে রাখলাম, আর এই 2/3 ইন্টু টি এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, মানে পুরোটাকেই যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে আরেকটা কনস্ট্যান্ট পাবো, সেটা হচ্ছে কে ড্যাশ। এটা আমাদের ধরে নেওয়া। এই পুরোটাকেই যদি আমরা ধ্রুবক ধরি, অর্থাৎ 2/3 কেটি যদি ধ্রুবক হয়, তখন আরেকটা ধ্রুবক আমরা পেয়ে যাবো। যেহেতু প্রথমে একটা ধ্রুবক আমরা কে ধরেছি, আরেকটা ধ্রুবককে আমরা ধরলাম কে ড্যাশ বা কে প্রাইম, যেটাই বলো তোমরা। তাহলে সেখান থেকে ভিটাকে এই পাশে বাম পাশে রেখে দিয়ে পিটাকে যদি ডান পাশে রেখে দিই, যেহেতু বাম পাশে গুণ অবস্থায় ছিল, ডান পাশে যে 1/p হয়ে যাবে। এবার আমার যেহেতু বয়েলের সূত্রে ছিল ভি ইজ প্রপোর্শনাল 1/p, আর প্রপোর্শনাল উঠিয়ে দিলে একটা কনস্ট্যান্ট কে আসে। সেম ভাবে যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা যখন প্রপোর্শনাল হয়ে যাবে তখন শুধুমাত্র 1/p হবে। এটাই হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, যেটা আমরা কি বলে জানি? বয়েলের সূত্র বলে জানি। এই যে সমীকরণটা ডিডাকশন আমি করলাম, যে গ্যাসের গতীয় সমীকরণ থেকে কিভাবে বয়েলের সূত্র পাওয়া যায়, এটা কি তোমরা পারবে? পরীক্ষায় আসলে লিখতে পারবে? একটু রেসপন্স করো যে পারবে কি পারবে না। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে আমি আরেকবার বলবো দরকার হলে। বলো একটু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মিস আরেকবার বুঝুন। আচ্ছা ঠিক আছে, কোথায় বোঝাবো? শুধু বয়েলের সূত্র নাকি গ্যাসের গতীয় শক্তি থেকে শুরু করে শেষ পর্যন্ত, কোনটা একটু ক্লিয়ার করে বলো। শুরু থেকে আরেকবার। আচ্ছা ঠিক আছে। গ্যাসের গতীয় সমীকরণ আমরা জেনেছি যে পিভি ইজিক্যাল টু 1/3 mnc²। এবার mnc² যেটা আছে সেটাকে আমার মোট গতিশক্তি আকারে প্রকাশ করতে হবে। তাহলে মোট গতিশক্তির আমরা সূত্র জানি হচ্ছে 1/2 mnc²। যেহেতু এই উপরের সমীকরণে কোনো 3 নেই, মানে হাফ নেই, তাহলে এটাকে হাফ আকারে করে নিতে গেলে এই সমীকরণটাকে যদি আমি 2/3 দিয়ে গুণ করি, তাহলে দেখো এই যে উপরের 2 আর এই নিচের 2 এটা কেটে যায়, গেলে দেখো আবার আগের রাশি 1/3 mnc² চলে আসে। যার কারণে আমি বলেছিলাম যে এখানে আমরা কোনো এক্সট্রা কিছু যেটা লিখেছি সেটা আবার ভ্যানিশও করে ফেলেছি। তাহলে সেখান থেকে এইটাকে আমরা যদি বলি মোট গতিশক্তি, তাহলে 2/3 গুণন এটা মোট গতিশক্তি লিখলাম। এবার পিভি সমান সমান হচ্ছে পাইলাম 2/3 গুণন মোট গতিশক্তি। এবার মোট গতিশক্তিটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে পিভিটা যদি ডান পাশে চলে যায় তাহলে এর সাথে গুণ হয়ে থাকলো। আর আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জেনেছি পিভি ইজিক্যাল টু এনআরটি, সেটাই আমি এখানে বসিয়ে দিলাম। এবার বয়েলের সূত্র যখন ডিডাকশন করব, আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে এটা জানি, তারপর এখান থেকে যে আমরা ডিডাকশন করে এতটুকু আসলাম 2/3 গুণন মোট গতিশক্তি, যেটা আমরা এখানে দেখিয়েছি, এই পর্যন্ত আসলাম। এখান থেকে যেহেতু মোট গতিশক্তিও আমাদের অজানা, সেটা আমাদের জেনে ধরে নিতে হবে। আর আমরা জানি যে হচ্ছে মোট গতিশক্তি কার সমানুপাতিক? পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে মোট গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু টি। এবার প্রপোর্শনাল যদি উঠে যায় তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে আসলো, তাহলে কি পেলাম? মোট গতিশক্তি সমান সমান কেটি। এবার এই যে সমীকরণে এখানে মোট গতিশক্তিটা বসিয়ে দিব হচ্ছে 2/3 কেটি, এটা আমরা বসিয়ে দিলাম হচ্ছে পিভি সমান সমান, এটা যেহেতু পেয়েছি এই মানটা এখানে বসিয়ে দিলাম। দিলে এখানে 1 নং সমীকরণটা আমরা পেলাম। এখান থেকে পিভি সমান সমান এটাকে যদি আমরা আরেকটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে ধরি যে কে ড্যাশ, তাহলে এই সমীকরণটা পেলাম। এবার পিটাকে এ পাশে গুণ অবস্থায় ছিল, বাম পাশে, ডান পাশে নিয়ে গেলে 1/p আকারে লিখলাম। আর সেটা যখন আমরা সমানটাকে উঠিয়ে দিয়ে প্রপোর্শনাল করব, আর প্রপোর্শনাল যেমন উঠে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে প্লাস সমান চিহ্নটা আসে, সেম হচ্ছে সমান চিহ্ন থেকে প্রপোর্শনালিটি যে কনস্ট্যান্ট সেটা যদি উঠিয়ে দিই তাহলে আমরা প্রপোর্শনাল পাবো। এই জন্য পেলাম হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল 1/p, অর্থাৎ স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হবে তার পরম তাপমাত্রা বা পরম চাপের সমান ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো? ওকে, ধন্যবাদ।
আচ্ছা, এবার হচ্ছে সালসের সূত্র আমরা কিভাবে পাবো দেখো। সালসের সূত্র আমরা পাবো দেখো যে সমীকরণ 1 থেকে, যেটা আমরা আগের পেজে দেখে আসলাম। এই যে সমীকরণ 1 দেখো, পিভি সমান সমান 2/3 কেটি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। প্রত্যেকটা সমীকরণে তো আমার এই শুরু থেকে লেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি শুধু তোমাকে আলাদাভাবে বলে যে সালসের সূত্র লিখো, তখন কিন্তু এই কাজটুকু তোমাকে আবার করে নিতে হবে। কিন্তু যদি বয়েলের সূত্র এবং সালসের সূত্র দুইটাই বলে, তখন বয়েলের সূত্রে এই যে 1 নম্বর ধরে রেখে দিবা, পরে সালসের সূত্র শুধু লিখবা যে বয়েলের সূত্রের 1 নং সমীকরণ থেকে পাই, লিখে পরেরটুকু করলেই হয়ে যাবে। সেম ভাবে যেহেতু বইয়ে পরপর সবগুলো করা, তাই উপরের সমীকরণ অর্থাৎ 1 নং থেকে আমরা লিখতে পারি ভি সমান সমান 2/3 ইন্টু কে বাই পি ইন্টু টি, অর্থাৎ এইগুলোকে আমরা লিখতে পারি। লিখলে এই পুরোটাকে যদি এইটুকু 2/3 ইন্টু কে বাই পি, এটা যদি একটা সমানুপাতিক ধ্রুবক কে ড্যাশ হয়, আর টি তো এর সাথে গুণ অবস্থায় আছে, তখন এই যে সমানুপাতিক ধ্রুবক এবং সমান চিহ্ন যদি উঠিয়ে দিই, তখন আমরা কি পাবো, প্রপোর্শনাল পাবো। সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টি, অর্থাৎ স্থির চাপে কোনো গ্যাসের আয়তন হবে তার পরম তাপমাত্রা সমানুপাতিক, যেটা আমরা সালসের সূত্র থেকে জেনে এসেছি। তাহলে এইভাবে আমাদের গ্যাসের গতীয় সমীকরণ থেকে সালসের সূত্র বের করে নিয়ে আসতে হবে। সবশেষে যেটা রয়েছে আরএমএস বেগ, অর্থাৎ রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সেটা কিভাবে বের করব, পিভি ইজ ইকুয়াল টু 130 এমএনসি স্কোয়ার। তাহলে সিটাকে এপাশে রেখে দিলাম, অর্থাৎ সি স্কোয়ার আকারে রেখে দিলাম। এখানে দেখো 3 হচ্ছে এর সাথে ভাগ অবস্থায় আছে, তার মানে কি হবে 3 পিভি সমান সমান এম এন সি স্কোয়ার। এবার সি স্কোয়ারটাকে যদি আমি বাম পাশে রেখে দিই, তাহলে এখানে 2 লাইনে করে দেওয়া রয়েছে, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব সুন্দর করে লিখে লিখে স্টেপ বাই স্টেপ করব, যেন সহজেই দেখলে বোঝা যায় যে আমি এই কাজটি করেছি। প্রথমে তাহলে কি লিখবো, এটা লেখার পরে আমরা লিখবো এম এন সি স্কোয়ার সমান সমান 3 পিভি, অর্থাৎ এই আর গুণটা দেখে দেব। পরে সি স্কোয়ার সমান সমান লিখবো হচ্ছে 3 পিভি ডিভাইডেড বাই এম এন। এরপরে যখন সি স্কোয়ারটা এই পাশে ডান পাশে নিয়ে আসবো, তখন এটা উল্টো পাওয়ার হয়ে যাবে 3 পিভি ডিভাইডেড বাই এম এন। এবার দেখো 3RT ডিভাইডেড বাই এম লিখেছি। কেন বড় হাতের এমটা লিখেছি? আর বড় হাতের এম আমরা জানি আণবিক ভর। এটা এই যে ছোট হাতের এম আর এনটা হচ্ছে ভর আর হচ্ছে মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যা আর ভরের গুণফল আমরা জানি হচ্ছে আণবিক ভর। এই জন্যই বলা হয়েছে যে 1 মোল আদর্শ গ্যাসের জন্য যদি পিভি ইকুয়াল টু RT অর্থাৎ এন এর মান যদি 1 হয়, আর যদি এম গুণন এন অর্থাৎ কোনো গ্যাসের ভর আর যদি মোল সংখ্যার গুণফল যদি আণবিক ভর হয়, তাহলে সেটাকে আমরা লিখতে পারি বড় হাতের এম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি সি সমান সমান 3RT ডিভাইডেড বাই বড় হাতের এম অর্থাৎ আণবিক ভর। এই সমীকরণ থেকেই আমরা যে এর আগের অঙ্কটা করে আসলাম। ম্যাম সিটা কি? সি হচ্ছে তো তোমার হচ্ছে ভেলোসিটিটা। এখানে তোমাকে দেখায় যে এই যে সিটা এটাই হচ্ছে বেগ, বুঝছো? এখানে 3 পিভি ডিভাইডেড বাই এম এন মানে হচ্ছে এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, আর এম তো তোমার আণবিক ভর দেয়া থাকবে। এর আরএমএস বেগ মানে হচ্ছে আরএমএস ভেলোসিটি, অর্থাৎ কোনো গ্যাসের গতিবেগটা কতটুকু হবে, অর্থাৎ এর বেগটা কতটুকু হবে। গ্যাসের গতিবেগটা এখানে সি দিয়ে প্রকাশ করছে। হ্যাঁ, সি দিয়ে প্রকাশ করছে। ওকে, এবার আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টপিকস, তোমরা সালের কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে যে এখান থেকে প্রায় প্রশ্ন আসে, বিশেষ করে এই গ্রাফ দিয়ে প্রশ্ন আসে। এই গ্রাফটাকে আমরা বলি হচ্ছে অ্যামাগার পরীক্ষা, বিজ্ঞানী অ্যামাগা ওনার পরীক্ষা, যেটাকে আমরা বলি অ্যামাগা বক্র পরীক্ষা। হ্যাঁ, এখান থেকে আমাদের হচ্ছে যদি গ্রাফ অনুসারে এইখানে দেখো চাপ আর আয়তনের গুণফলের মান যদি আমরা ওয়াই এক্সিসে বসাই, আর এইদিকে শুধু চাপ যদি এক্স এক্সিসে বসাই, তখন আমরা এই যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস, যে বিচ্যুতি দেখাচ্ছে আদর্শ গ্যাসটাতে লাইন, বাস্তব গ্যাসগুলো সমস্ত গ্যাস ওই লাইন থেকে কিছুটা বিচ্যুতি হয়ে যাচ্ছে।
এবার দেখো, যেহেতু আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের কথা আসলো, তাহলে আমাদের জানতে হবে যে আদর্শ গ্যাস কাকে বলবো আর বাস্তব গ্যাস কাকে বলবো। আদর্শ গ্যাস আমরা ওই সকল গ্যাসকে বলবো যারা পিভি ইজিক্যাল টু এনআরটি, অর্থাৎ গ্যাসের যে আদর্শ সমীকরণ রয়েছে সেই সমীকরণটা যে সকল গ্যাস মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো, আর যারা মেনে চলে না তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলবো। আসলে প্রকৃতপক্ষে সবগুলোই বাস্তব গ্যাস, আদর্শ বলে কোনো গ্যাস নেই, এটা বিজ্ঞানীদের ধারণা মাত্র। আর এই যে আমরা বলছি যে পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র মেনে চলবে, আমরা কি চোখে দেখতে পাবো যে সূত্রটা কেমনে মেনে চলতেছে? এগুলো কিন্তু সবই ধারণা, এগুলো সবই ধরে নেওয়া, যেগুলো বিজ্ঞান পড়তে গেলে আমাদের সত্য বলে ধরে নিয়েই ওইভাবেই আমাদেরকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। কেননা এভাবেই বিজ্ঞানীরা আমাদের ধারণা দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে মনে করতে হবে এগুলো আমাদের চোখের সামনেই ঘটতেছে, বাস্তবে এগুলো কিন্তু আমাদের সব কল্পনা মাত্র। যদিও বিজ্ঞানীরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছেন, কিন্তু আমরা তো আর সেই পরীক্ষাগুলো দেখতে পাচ্ছি না, তাই আমাদের অনেক কিছুই এই বই থেকে পড়ে বুঝে নিতে হবে বা বিশ্বাস করে নিতে হবে। তাহলে আদর্শ গ্যাস হচ্ছে যারা পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র মেনে চলবে, আর যারা পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র মেনে চলবে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। এবার দেখো এইখানে এই গ্রাফটাতে এই যে দেখো ডট লাইন দিয়ে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের লাইন, কিন্তু বাস্তব যে গ্যাসগুলো দেখো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, কেউ কিন্তু এই গ্যাসের লাইনটাকে মেনে চলে নাই। কেউ একটু উপর দিয়ে গেছে, কেউ একটু নিচ দিয়ে গেছে। এই যে আদর্শ আচরণ থেকে এই বাস্তব গ্যাসগুলোর বিচ্যুতি দেখাচ্ছে, অর্থাৎ এই লাইনটাকে গ্রহণযোগ্য মনে না করে নিজেরা নিজেদের মতো করে চলছে। এটাই হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই গ্যাসগুলো যেগুলো বাস্তবে আমরা গ্যাসগুলো দেখি সেগুলো কেউই আদর্শ গ্যাসকে অনুসরণ করছে না। অর্থাৎ এখানে যদি চাপ আর আয়তনের গুণফল যদি 1 হয়, আর এ পাশে দেখো চাপ দেওয়া রয়েছে 200, 400, 600 ভাবে দেওয়া রয়েছে, এটা যদি প্রয়োগ করি দেখো হাইড্রোজেন সোজা এইভাবে চলে গেছে যে এখান দিয়ে, তারপরে নাইট্রোজেন একটু বেঁকে গেছে, অক্সিজেন আর একটু বেঁকে গেছে, এবং সবশেষে দেখো কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি বেঁকে গেছে। এগুলোই হচ্ছে এই যে আদর্শ গ্যাসের লাইনটাকে থেকে যেহেতু এরা বিচ্যুত হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। এটাই তোমাদের পরীক্ষায় আসবে, জাস্ট তোমাদের লিখতে হবে যে আমরা জানি আদর্শ গ্যাস মুখকে বলে, বাস্তব গ্যাস মুখকে বলে। আদর্শ গ্যাস বলতে যারা এই সূত্র মেনে চলে, বাস্তব গ্যাস যারা এই সূত্র মেনে চলে না। এই সকল গ্যাসের এখান থেকে বিচ্যুতির কারণ আমরা এমাগার বক্র পরীক্ষার মাধ্যমে দেখাতে পারি। এই সূত্র অনুসরণ করে আমরা গ্যাসের যে বয়েলের যে সূত্র পাই, সেটাতে কি দেখছি যে চাপ পরিবর্তন করলে আদর্শ গ্যাসের জন্য পিভি এর মান স্থির থাকা উচিত, কিন্তু যথার্থ পরীক্ষা করার জন্য এমাগার স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের বিভিন্ন বাস্তব গ্যাস নিয়ে বিভিন্ন চাপ এবং তাদের আয়তন নির্ণয় করেন। এরপর চাপের বিপরীতে পিভি এর মানসমূহ গ্রাফে স্থাপন করে কতগুলো রেখা দিতে পেলে এই রেখাগুলো দিতে হবে, দেওয়ার পরে এর একটু আংশিক বর্ণনা দিতে হবে। সেটা কি দেখো, এই যে রেখাগুলো পেলাম সেগুলো হচ্ছে এমাগার বক্ররেখা। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ পরিবর্তিত হলেও পিভি অপরিবর্তিত থাকে। দেখো চাপ কিন্তু আমরা দেখেছিলাম যে এ পাশে দেখো চাপের পরিবর্তন হচ্ছে, 200, 400, 600 এইভাবে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে চাপ আর আয়তনের যে গুণফল সেটা কিন্তু সেম রয়েছে। সেটাই বলছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ পি পরিবর্তিত হলেও পিভি অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ পিভি রেখাটি পি অক্ষের সমান্তরাল হয়। কিন্তু বিভিন্ন বাস্তব গ্যাসের জন্য পি পরিবর্তনের সাথে সাথে পিভি এর মান পরিবর্তিত হতে দেখা যায়, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম প্রভৃতি ক্ষুদ্রাকৃতি যে গ্যাসগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে অণুবিশিষ্ট গ্যাসের জন্য পি এর বৃদ্ধিতে পিভি সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়, এবং অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি
যেসব বাস্তব গ্যাসের অণু তুলনামূলকভাবে বড়, আমরা গ্যাসের আণবিক ভর থেকে এর বড় কতটুকু বা ছোট কতটুকু সেটা বের করতে পারি। সেই ক্ষেত্রে বৃদ্ধি করলে পিভি প্রথমে হ্রাস পেয়ে একটি ন্যূনতম মানে পৌঁছায় এবং তারপর উপরে দেখো বৃদ্ধি পেয়ে চলে যাচ্ছে। অর্থাৎ চাপ পরিবর্তিত হলে সব বাস্তব গ্যাসে পিভি এর মান পরিবর্তিত হয়। সুতরাং এই পরীক্ষায় সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে বাস্তব গ্যাসসমূহ গ্যাসের সূত্র মেনে চলে না, অর্থাৎ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখা যায়। এটাই হচ্ছে তোমাদের পরীক্ষা। তোমাদের প্রশ্ন এই গ্রাফটা দেওয়া থাকবে। এই গ্রাফ থেকে তোমাদের যদি বলে যে কেন আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি হচ্ছে, চিত্রের মাধ্যমে বর্ণনা করো, তখন ওই উদ্দীপকের চিত্রটাই তোমাদেরকে আবার দিয়ে তারপরে এই কথাটুকু লিখে দিলেই হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো না? সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। এবার এই আদর্শ আচরণের প্রদর্শনের কিছু শর্ত থাকে। কেন এরা হচ্ছে আদর্শ আচরণ প্রদর্শন করবে? যেমন হচ্ছে আন্তঃকোণ আকর্ষণ বল। আন্তঃকোণ আকর্ষণ বল বলতে অণুসমূহের মধ্যে যে ছোট ছোট পরমাণু থাকে যাদেরকে আর ভাঙা যায় না, এই যে পরমাণুগুলো পরস্পরকে নিজের কাছে আকর্ষণ করে ধরে রেখেছে, এটার যে ন্যূনতম যে বলটা সেটাই হচ্ছে আন্তঃকোণ আকর্ষণ বল। আর আন্তঃকোণার দূরত্ব হচ্ছে কতটুকু দূরত্বের মধ্যে এরা পরস্পরকে ওই শক্তি দিয়ে নিজেদেরকে আকর্ষণ করে রেখেছে। গতিশক্তি হচ্ছে কতটা দ্রুত চলাচল করে। যেমন কঠিন বস্তুগুলো খুব কাছাকাছি অবস্থান করায় এরা কিন্তু দ্রুত চলাচল করতে পারবে না, যেহেতু চলাচল করতে গেলে কাছাকাছি থাকার কারণে ধাক্কা খাবে। আর বায়বীয় পদার্থের অনুসংখ্যা যেগুলো যেহেতু দূরে দূরে থাকে, অর্থাৎ ফাঁকা ফাঁকা হয়ে থাকে, তাই এরা অনেকটা দূরে দূরে থাকে, অবস্থান করে। এই জন্য গ্যাসের ইয়েটাকে আমরা ভাঙতে সহজ হয়, কিন্তু কঠিন পদার্থ যেমন লোহা ধরো, এটাকে ভাঙতে আমাদের অনেক কঠিন হয়, যেহেতু কণাগুলো কাছাকাছি থাকে। যার আন্তঃআণবিক শক্তি বা দূরত্ব কম হবে তাদের হচ্ছে ভাঙতে বেশি শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে দেখো গতিশক্তি, আরেকটা হচ্ছে গতিশক্তি, অর্থাৎ এই যে পরস্পরকে ধরার জন্য যে ছোটাছুটি করে তীব্র গতিতে, অর্থাৎ একজন আরেকজনের পথটাকে আলাদা করার জন্য যে ছোটাছুটি করে, এটাই হচ্ছে গতিশক্তি। নিম্নচাপ হচ্ছে কতটুকু কম চাপ দিয়ে, আর উচ্চ চাপ হচ্ছে কতটুকু বেশি তাপমাত্রা প্রয়োগ করে। এগুলো জাস্ট শর্ত, তোমরা এগুলো খালি জেনে রাখো যে আদর্শ আচরণ প্রদর্শনের শর্ত হচ্ছে এগুলো: আন্তঃকোণ আকর্ষণ বল, আন্তঃকোণার দূরত্ব, গতিশক্তি। আর গতিশক্তির মধ্যে আবার দুইটা হচ্ছে, একটা নিম্নচাপ আর একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। এগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট তোমরা একটু রিডিং পড়ে নেবে। এরপরে এই উল্লেখিত শর্ত থেকে কি হতে পারে এগুলো তোমরা পড়ে নিবে, কিন্তু যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি এবং এর প্রতিকার। সেটা নিয়ে আমরা ভ্যান ডার ওয়াল, বিজ্ঞানী ভ্যান ডার ওয়াল এইখান থেকে কিছু ধ্রুবক মান এসেছে, যেটাকে আমরা ভ্যান ডার ওয়ালের ধ্রুবক বলে থাকি। সেটা জানার জন্য আমাদের একটা নতুন গুণাঙ্ক জানতে হবে, সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। আমরা সূত্র থেকে জেনেছি পিভি ইজিক্যাল টু এনআরটি, আর যখন সংকোচনশীলতা গুণাঙ্ক বের করব তখন এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। জেড সমান সমান হচ্ছে পিভি বাই আরটি। এবার আমরা আবার জানি কি পিভি ইজিক্যাল টু এনআরটি, আর এন এর মান যদি 1 হয় তখন দেখো দুইটাই আরটি বাই আরটি হয়ে যাচ্ছে, তার মানে এটার মান হয়ে যাচ্ছে 1। আমি কি বোঝাতে পারলাম? দেখো সংকোচনশীলতার গুণাঙ্ক জেড সমান সমান পিভি বাই আরটি, আবার পিভি সমান সমান এনআরটি, তাহলে এনআরটি ডিভাইডেড বাই আরটি হলো। এন এর মান যদি 1 মোল গ্যাসের জন্য 1 ধরা হয়, তাহলে দেখো উপরেও আরটি হবে, নিচেও আরটি হবে, তাহলে আরটি আরটি কেটে গেলে 1 থাকবে। আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে জেড সমান সমান যখন 1 হবে, এই যে দেখো বাস্তব গ্যাসের জন্য জেড এর মান 1 থেকে ভিন্ন হয়, অর্থাৎ কিছুটা বিচ্যুতি ঘটে। যখন জেড এর মান 1 হবে তখন ওই গ্যাসটা হবে আদর্শ। যখন জেড এর মান 1 থেকে ছোট হবে তখন এখানে ঋণাত্মক বিচ্যুতি ঘটবে, অর্থাৎ নেগেটিভ দিকে বিচ্যুতি ঘটবে। যেমন হচ্ছে এই গ্যাসগুলো ঋণাত্মক বিচ্যুতি দেখায়। পরীক্ষায় যদি এমসিকিউতে কোশ্চেন আসে যে
নিচের কোন গ্যাসটি ঋণাত্মক বিচ্যুতি দেখায়? ধরো ধনাত্মক বিচ্যুতির এই গ্যাসগুলোর নাম দেওয়া থাকলো আর এখান থেকে একটা দেওয়া থাকলো, তখন কিন্তু তোমাদের বলতে হবে যে কোনটি ঋণাত্মক বিচ্যুতি দেখায়। আবার যখন জেড এর মানটা 1 থেকে বড় হবে তখন হবে ধনাত্মক বিচ্যুতি। আর আমরা দেখলাম যে ধনাত্মক বিচ্যুতি এই গ্যাসগুলোর ক্ষেত্রে ঘটে। এখান থেকে তোমাদের সিকিউ প্রশ্ন তেমন হবে না, এমসিকিউ হবে। সিকিউ এর পরের পেজে যখন যাব সেটা থেকে সিকিউ প্রশ্ন হবে, আমি বলছি। কেউ কিছু বললে? নো মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের আর 5 মিনিট সময় রয়েছে। এই যে দেখো এখানে দুইটা ত্রুটি রয়েছে। একটা হচ্ছে, এটা তো আর উপরে উঠে না, প্রথম লাইনটা তো দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। তোমরা কি প্রথম লাইনটা দেখতে পাচ্ছ? সংশোধিত আয়তন। জি মিস। আচ্ছা ও আমার এখানে টুলবার গুলো এসে আছে তো, যার কারণে আমি ওই লাইনটা দেখতে পাচ্ছি না, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। যাই হোক, এই যে দেখো দুইটা ত্রুটি। যখনই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ লিখো, তোমরা তখন লিখবে কি যে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস দুটি কারণে বিচ্যুত হয়। একটা হচ্ছে আয়তন ত্রুটি, আরেকটা লিখবে চাপ ত্রুটি। এই দুইটা ত্রুটির নাম আগে তোমাদের লিখতে হবে, যে দুইটা ত্রুটি, একটা হচ্ছে আয়তন ত্রুটি আর একটা হচ্ছে চাপ ত্রুটি। এবারে আয়তন ত্রুটিকে আমরা কিভাবে সংশোধন করব আর চাপ ত্রুটিকে কিভাবে সংশোধন করব সেটা এখানে দেখো লেখা রয়েছে, যে গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের তুলনায় নগণ্য। নগণ্য মানে খুবই কম। ভালো করে খেয়াল করো যে গতীয় তত্ত্ব অর্থাৎ গ্যাসের যে গতীয় সমীকরণটা আমরা দেখে আসলাম PV = 130 mc², ওইখানে অনুসারে মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায়, অর্থাৎ গ্যাসের যে আয়তন হবে আর পাত্রের যে আয়তন হবে সেটার তুলনায় খুবই নগণ্য। কিন্তু উচ্চ চাপে যখন গ্যাস পাত্রের আয়তন ভি কম থাকে, অর্থাৎ দেখো ভালো করে খেয়াল করো যে গ্যাস পাত্রের আয়তন যখন কম থাকবে কিভাবে? উচ্চ চাপে, চাপ যখন বেশি দেওয়া হবে তখন সে তুলনায় অণুসমূহের মোট আয়তন মোটেও কিন্তু নগণ্য নয়। একটা বিষয় কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, যখন উচ্চ চাপ দেওয়া হবে তখন কিন্তু আর গ্যাসের আয়তনটা নগণ্য থাকবে না। অর্থাৎ অণুসমূহের একটি নিজস্ব আয়তন আছে যার পরিমাপ হলো আয়তন ত্রুটিজনিত ভি ইন্টু ডাব্লিউ ধ্রুবক। এটাকে আমরা বলি হচ্ছে বি দিয়ে প্রকাশ করি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেটা হবে ভি অপেক্ষা বি এর পরিমাণ কম, অর্থাৎ ভি মাইনাস বি হবে। এটাই হচ্ছে সংশোধিত আয়তন ত্রুটি, অর্থাৎ এই পরিমাণ আয়তন আমাকে ত্রুটি হবে, যেটা আমাকে সংশোধন করতে হবে। আর সংশোধিত চাপ হচ্ছে যে গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নেই বলেই গতিতত্ত্বের স্বীকার্যে বলা আছে। গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো তোমাদের বইয়ে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখবে যে কয়েকটা শর্ত রয়েছে। তোমাদের নতুন যাদের বই আছে 62 পৃষ্ঠা, ওখানে লেখা আছে গ্যাসের গতিতত্ত্বের বেশ কিছু স্বীকার্য, যেমন হচ্ছে গ্যাসের গঠন কেমন হতে হবে, অণুর গতিশীলতা কেমন হতে হবে, গতিবেগ কেমন হবে, এরকম প্রায় 10টার মতো শর্ত তোমাদের দেওয়া রয়েছে। এই শর্তগুলো মেনে চলে এখানে বলা হয়েছে যে আকর্ষণ বিকর্ষণ নেই বললেই চলে। অথচ বাস্তব গ্যাসকে তরলীভূত করা যায়, অর্থাৎ বাস্তব যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই গ্যাসগুলোকে যে তরলীভূত করা যায় সেটা কিভাবে করা যায়? যদি তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই থাকে তাহলে তারা পরস্পর অণুগুলোর পরমাণু কিভাবে সংযুক্ত থাকে? এটাও কিন্তু একটা সমস্যা রয়ে গেছিল, যার কারণে পরবর্তীতে এটাকে সংশোধন করা হয়েছে। অর্থাৎ বাস্তব গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ রয়েছে, আর এই আন্তঃআণবিক আকর্ষণের উপস্থিতিতে বাস্তব গ্যাসের চাপ আদর্শ গ্যাসের চাপের চেয়ে কিছুটা কম হয়। যতটুকু আন্তঃকোণ আকর্ষণ আছে চাপ ঠিক ততটুকুই কম হয়। সেটাকে যদি আমরা ধরে নিই যে সংশোধিত চাপ হচ্ছে পি প্লাস মোট আন্তঃআণবিক আকর্ষণ বল, আর এই পিটাকে যদি আমরা ধরে নিই যে চাপ ত্রুটির, আর এই মোট আন্তঃআণবিক আকর্ষণকে যদি আমরা